ট্রাম্পের সংশোধিত ২৮ দফার প্রতি পূর্ণ সম্মতি জেলেনস্কির, পুতিনেরও ইতিবাচক সাড়া। দুবাই এয়ার শোতে তেজাস বিধ্বস্তের পর ভারতের প্রতিরক্ষা শিল্পের শেয়ারে ব্যাপক দরপতন। বার্মার ৪,০০০ নাগরিক বহিষ্কার করতে যাচ্ছেন ট্রাম্প। মিশরের প্রাচীন রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন মাইল ফলক স্থাপন তুরস্কের নির্মিত মানুষবিহীন ফাইটার জেট কিজিলেলমার। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দুবাই এয়ার শোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটির নির্মাতা সংস্থার শেয়ার মূল্যের ব্যাপক দরপতন ঘটেছে। এর ফলে মাথায় হাত পড়েছে প্রতিষ্ঠানটিতে লগ্নিকারী অসংখ্য মানুষের। তেজাস যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য আরও ১ ডজনেরও বেশি নামকরা প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের শেয়ার মূল্যেরও ব্যাপক দরপতন ঘটেছে। তেজাস যুদ্ধবিমান নির্মাণ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। শুক্রবার দুবাই এয়ার শোতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার আগে হিন্দুস্তান অ্যারোনটিক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪,৫৯৫ টাকা। কিন্তু গত শুক্রবার বিমান দুর্ঘটনার পর সোমবার যখন প্রথমবার শেয়ার বাজার চালু হয়, তখন স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই এর প্রতিটি শেয়ারের মূল্য কমে দাঁড়ায় ৪,৪২৫ টাকা। প্রতি শেয়ারের দাম কমে ১৫৪ টাকা, যা শতকরা হিসাবে ৩% বেশি। এছাড়া প্রতিরক্ষা স্টকের তালিকায় থাকা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, ভারত ডায়নামিক্স, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মতো বিশাল সব প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ঘটে সোমবার। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের শেয়ারের দরপতনের পরিমাণ শতকরা ৪%, যা হিন্দুস্তান অ্যারোনটিক্সের চাইতেও বেশি। সোমবার ২.৫% দরপতন ঘটে নিফটি ডিফেন্স কোম্পানির। ভারত ইলেকট্রনিক্সের দরপতন ঘটে ৩.২%। এছাড়া কোচিং শিপইয়ার্ডের প্রায় ২%, ভারত ডায়নামিক্সের ২.৩% দাম কমেছে প্রতি শেয়ার বাবদ। এদিকে তেজাস যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারত যখন গোটা বিশ্বে নাজেহাল, তখন দুবাই এয়ার শোতে চীনের তৈরি জে-10C, পাকিস্তানের তৈরি JF-17 ফাইটার জেট এবং রাশিয়ার তৈরি SU-57 যুদ্ধ বিমানের অনন্য সাধারণ উড্ডয়ন প্রদর্শনী বা স্টান্ট ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ তিনটি দেশের যুদ্ধবিমানের আকাশে ব্যতিক্রমী প্রদর্শনীতে মুগ্ধ নেট জগতের দর্শকরা। তিনটি দেশেই এসব বিমান প্রদর্শনীতে অংশ নেওয়া পাইলটরা পাচ্ছে বীরের মর্যাদা তাদের অসাধারণ দক্ষতার জন্য। দুবাই এয়ার শোতে গত শুক্রবার শেষ দিনে বিধ্বস্ত হয় ভারতের একটি তেজাস ফাইটার জেট এবং নিহত হন এর পাইলট। ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা সংশোধিত শান্তি প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন, এটা যুদ্ধ বন্ধের ভিত্তি হিসেবে ভূমিকা পালন করতে পারে। জেলেনস্কির সম্মতির পর বর্তমানে ২৮ দফা নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, তবে যোগ দিতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নে। রাশিয়ার জব্দ করা অর্থ থেকে $১০০ বিলিয়ন খরচ করা হবে ইউক্রেনের উন্নয়নে। ডনবাস রাজ্যের যেসব এলাকায় এখনও ইউক্রেনের দখলে রয়েছে তা ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে। বিনিময়ে ইউক্রেন রাশিয়ার দখল থেকে ফেরত পাবে খার্কিভ, সুমি এবং দিনিপ্রপেট্রোভস্ক এলাকা। রাশিয়ার দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে রাশিয়ার দখলে। এটি হস্তান্তর করা হবে জাতিসংঘের পারমাণবিক এনার্জি সংস্থার কাছে এবং এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ রাশিয়া ও ইউক্রেন সমানভাবে পাবে। ইউক্রেনের সেনা সংখ্যা ৬ লাখের বেশি হবে না। ইউক্রেনে কোনো ন্যাটো সেনা থাকবে না, তবে ফ্রান্স ও ব্রিটেনের কিছু সেনা সেখানে থাকতে পারে। যুদ্ধ পরবর্তীতে ইউক্রেনের নিরাপত্তার ভার ন্যস্ত থাকবে যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্র থাকবে অভিভাবকত্বের দায়িত্বে। ইউক্রেন রাশিয়ায় কোনো ধরনের আক্রমণ পরিচালনা করতে পারবে না। যদি করে, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব পালন থেকে সরে আসবে। রাশিয়াও ইউক্রেনে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র রাশিয়ায় আক্রমণ করবে না, তবে অবরোধ আরোপ করবে। ডনবাস রাজ্যের সীমানা ঘেঁষে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং তাতে জমি ছাড়তে হবে রাশিয়া ও ইউক্রেন উভয়কে। এই বাফার জোন হবে সম্পূর্ণ নিরস্ত্র। বাফার জোনে কোনো দেশের কোনো মানুষ বাস করবে না, ফলে এটি হবে একটি জঙ্গল এলাকা। যুদ্ধাপরাধের দায়ে কোনো দেশের সেনা বা সেনা কর্মকর্তাদের বিচার করতে পারবে না। উভয় দেশ কোনো শর্ত ছাড়াই সব যুদ্ধবন্দীদের হস্তান্তর করবে পরস্পরের কাছে।
বিশ্লেষকদের মতে ২৮ দফা শান্তি প্রস্তাবের এসব শর্ত রাশিয়া ইউক্রেন উভয় দেশের জন্যই অনেক ভালো। উভয় দেশকেই কিছু ছাড় দিতে হচ্ছে এবং উভয় দেশে কিছু অর্জন করতে পারবে। ইউক্রেনের অন্যতম চাওয়া ছিল ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়া। রাশিয়া এর তীব্র বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার অধিকার মেনে নিয়েছে। এর ফলে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হলে অর্থনৈতিকভাবে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। রাশিয়ার অন্যতম চাওয়া ছিল গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু প্রায় ৪ বছর পার হলেও সেটি করতে পারেনি রাশিয়া। শেষ পর্যন্ত খার্কিভ, সুমি সহ আরও বেশ কিছু দখলকৃত এলাকা ইউক্রেনের হাতে ফিরিয়ে দিয়ে রাশিয়া গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। ডনবাসে মূলত বাস করে রাশিয়ান জাতিগত লোকজন এবং তারা ইউক্রেন বিরোধী। ইউক্রেন সরকার তাদের দমন পীড়ন করে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অপরদিকে ইউক্রেন ডনবাস রাজ্য ছেড়ে দেওয়ার বিনিময়ে খার্কিভ, সুমি সহ বিশাল এলাকা ফিরে পাবে রাশিয়ার দখল থেকে। ইউক্রেনের পক্ষে ইউরোপের দিন দরবারের পর ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়েছে। এ বিষয়ে সোমবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, এখন প্রস্তাবটি মেনে নেওয়ার মতো। ইউক্রেনের মিত্র দেশগুলো সতর্কতার সাথে অভিনন্দন জানিয়েছে সংশোধিত ২৮ দফা প্রস্তাব। ফলে এবার বন্ধ হওয়ার কাছাকাছি ইউক্রেন যুদ্ধ। নতুন একটি মাইল ফলক স্থাপন করেছে তুরস্কের নির্মিত মানুষবিহীন ফাইটার জেট বেরাক্তার কিজিলএলমা। বৃহস্পতিবার কিজিলএলমা ফাইটার জেট আকাশে দুটি F-16 ফাইটার জেটের সাথে ডগ ফাইটে লিপ্ত হয়। এ সময় F-16 ফাইটার জেট থেকে ছোড়া মিসাইল সফলতার সাথে প্রতিহত করে মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজিলএলমা। কিজিলএলমার নির্মাতা প্রতিষ্ঠান বেরাক্তারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের উত্তর পশ্চিমে আকিঞ্চি ফ্লাইট টেস্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আকাশে ওড়ে কিজিলএলমা। আকাশে ১৫,০০০ ফিট উচ্চতায় থাকতে ৩০ কিলোমিটার দূরে শনাক্ত করে F-16 ফাইটার জেট। এরপর কিজিলএলমা গক-দোয়ান নামক এয়ার টু এয়ার মিসাইলের সাহায্যে সরাসরি আঘাত করে F-16 ফাইটার জেট থেকে ছুটে আসা মিসাইল। এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে বেরাক্তার। সম্প্রতি কিজিলএলমায় যুক্ত করা হয়েছে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের রাডার প্রযুক্তি। এর ফলে যে কোনো দিক থেকে ছুটে আসা মিসাইল শনাক্ত করে পাল্টা আঘাত করতে সক্ষম কিজিলএলমা। কিজিলএলমা তুরস্কে নির্মিত একটি মনুষ্যবিহীন স্টেলথ ফাইটার। এর ক্ষমতা প্রচলিত যে কোনো 4 জেনারেশন বা 4.5 জেনারেশন যুদ্ধবিমানের সমান, কিন্তু সে তুলনায় দাম অনেক কম। ২০২২ সালের ডিসেম্বরে এটি প্রথম আকাশে ওড়ে। এরপর একের পর এক সফল সব পরীক্ষা সম্পন্ন করে চলছে কিজিলএলমা। তুরস্ক এখন পর্যন্ত ৬টি এ বিমান নির্মাণ করেছে এবং আগামী বছর তুরস্ক বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে এই বিমানের। মিশরের প্রাচীন ইসলামপন্থী রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মিশর ছাড়া লেবানন এবং জর্ডান সহ অন্য যেসব দেশে এর শাখা রয়েছে তাকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে দেশটি। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে বলেছেন, এ বিষয়ে কার্যক্রম শুরু করার জন্য। ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, তারা হামাসের পক্ষে ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ট্রাম্প বলেছেন, বর্তমানে জর্ডান ও লেবাননে মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করে চলছে ইসরায়েলের বিরুদ্ধে। মুসলিম ব্রাদারহুডের একজন মিশরীয় নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুড বর্তমানে সন্ত্রাসবাদী কার্যক্রমে ইন্ধন যোগাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শান্তি প্রক্রিয়া নস্যাতের চেষ্টা করছে। ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আলোচনা করে ৩০ দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে। এরপর মুসলিম ব্রাদারহুড ৪৫ দিন সময় পাবে এর বিরুদ্ধে আবেদন করার। কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে ইসলামিক পণ্ডিত হাসান আল বান্না ১৯২৮ সালে মিশরে প্রতিষ্ঠা করেন ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। পরবর্তীতে গোটা মধ্যপ্রাচ্য সহ অনেক মুসলিম দেশে হাসান আল বান্নার প্রতিষ্ঠিত ধারায় ছড়িয়ে পড়ে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রাজনৈতিক আন্দোলন। পশ্চিমা বিশ্বে একে অভিহিত করা হতে থাকে রাজনৈতিক ইসলামিক মতবাদ হিসেবে। পাকিস্তান ও বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামীও একই ধারার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। একসময় তুরস্কের ন্যাশনাল সালভেশন পার্টি, আলজেরিয়ার ইসলামিক সালভেশন পার্টি, এই সবই মূলত ইখওয়ানুল মুসলিমিনের ধারায় প্রতিষ্ঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল, যারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার আন্দোলন শুরু করে। মিশরে হোসনি মোবারক সহ বিভিন্ন শাসকের অধীনে ইখওয়ানুল মুসলিমিনের নেতাকর্মীরা যুগ যুগ ধরে হত্যা সহ অবর্ণনীয় নির্যাতন এবং
জেল জুলুমের শিকার হয়েছেন। 2011 সালে আরব বসন্তে ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বে তাহরির স্কয়ার কেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে পতন ঘটে দীর্ঘ স্বৈরশাসক হোসনি মোবারকের। এরপর নির্বাচনের মাধ্যমে মিশরে ক্ষমতায় আসেন ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তায় তখন সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে হোসনি মোবারকের উত্তরসূরি জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর প্রেসিডেন্ট মোরসি সহ ইখওয়ানুল মুসলিমিনের শত শত নেতাকর্মীকে হত্যা করেন জেনারেল সিসির বাহিনী। প্রেসিডেন্ট মোরসি কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্তমানে মিশরে নিষিদ্ধ ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।